প্রায় শুনতে পাচ্ছি বার্ড ফ্লু আবার মাথা চাড়া দিয়ে উঠছে এবং বেশ কিছু জায়গাতে বার্ড ফ্লু অন্য মাত্রাও নিচ্ছে। আমরা আজ জানাবো বার্ড ফ্লু কি শুধুই মুরগি বা হাঁস থেকে হয়, নাকি আমাদের আশেপাশে যেসব পাখিগুলি থাকে তাদের থেকেও ছড়াতে পারে। এ ব্যাপার নিয়ে আজকে আলোচনা করছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, আবার এলাম প্রেসক্রিপশন প্লাসে। আমি ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায়, পেশায় মেডিসিন বিশেষজ্ঞ। আজকে একটা একদম যাকে বলে হট টপিক, একদম এখনকার যে সময়, এখনকার যে পরিস্থিতি, সেখানকার সেই সময়কার একটা অসুখ নিয়ে আলোচনা করব। আমরা চারদিকে এখন শুনতে পাচ্ছি, বিশেষ করে দক্ষিণ ভারতের কয়েকটা জায়গায়, যেমন তেলেঙ্গানা, হায়দ্রাবাদ এবং তৎসংলগ্ন কিছু কিছু জায়গায়, এমনকি বিহার, উত্তরপ্রদেশ, এ সমস্ত জায়গাতেও দেখা যাচ্ছে। এবং আমাদের পশ্চিমবঙ্গেও আস্তে আস্তে সেটা আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যেহেতু অন্ধ্রপ্রদেশ থেকে অনেক জিনিস, বিশেষ করে খাদ্যদ্রব্য আমাদের পশ্চিমবঙ্গে আসে, আমদানি রপ্তানি হয় বার্ড ফ্লু নিয়ে। এবার বার্ড ফ্লু আমরা আগেও দেখেছি, বার্ড ফ্লু নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের প্যানিক ছড়িয়েছে। বিশেষ করে বার্ড ফ্লুতে এখানে শুধুমাত্র পোলট্রি, মুরগি, এই ব্যাপারটা নিয়ে আমরা জোর দিই, কিন্তু বার্ড ফ্লু কিন্তু শুধু পোলট্রি মুরগিতে হয় তা নয়। বার্ড ফ্লু পায়রাতে হয়, বার্ড ফ্লু বাড়ির কাছে যে সমস্ত কিছু গৃহপালিত বা এমনি পাড়ায় ঘুরে বেড়ায় যে পাখিগুলো, তাদের মধ্যেও হতে পারে। কিন্তু আমরা মুরগি নিয়ে বেশি সমস্যায় পড়ি কেন? তার কারণ একটা হচ্ছে সেটা আমরা খাদ্যদ্রব্য হিসেবে ইউজ করি। 2 নম্বর হচ্ছে এদের শরীরের কন্ট্যাক্টে অনেক মানুষ যারা এই পোলট্রি প্রকল্পের সঙ্গে যুক্ত, যারা ধরুন মুরগিকে প্রতিপালন করে, ছোট থেকে ডিম থেকে একদম ছানা থেকে বড় করে, তারপর যারা সেগুলোকে স্লটার হাউস মানে কসাইখানায় নিয়ে যায় এবং যেখানে মুরগি কাটা হয় সেই দোকানে, এবং সেইখান থেকে বাড়ি, এই এতগুলো স্তরে কিন্তু সেই মুরগির হ্যান্ডলিং হয়, মানে তাকে ব্যবহার করা, তার বিভিন্ন সিক্রিশন হাতে বা শরীরের অন্য কিছুর কন্ট্যাক্টে আসে। তো সেই জায়গাতে আমাদের মূল প্যানিক করার কারণ, এবার প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে প্যানিক করার কোনো কারণ নেই। তার কারণ বার্ড ফ্লু কিন্তু আর 5টা ফ্লু এর মতোই একটা ফ্লু। এবার ফ্লু কি? ফ্লু, যার ভালো নাম হচ্ছে আমাদের সায়েন্সে ইনফ্লুয়েঞ্জা, এটা একটা আরএনএ ভাইরাস। ভাইরাসের শরীরে কখনো 2 রকমের নিউক্লিক অ্যাসিড একসাথে সাধারণত থাকে না, হয় ডিএনএ থাকে নইলে আরএনএ থাকে। সেই জন্য আমাদের গোটা ভাইরাস কুলকে 2টো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, একটা হচ্ছে আরএনএ ভাইরাস। এবার ডিএনএ ভাইরাস কোনগুলো? যেমন ধরুন পোলিওমাইলাইটিস একটা ডিএনএ ভাইরাস, পক্স ভাইরাস একটা ডিএনএ ভাইরাস, হারপিস ভাইরাস ডিএনএ ভাইরাস। এগুলো সাধারণত দেখি আমরা যে এগুলোর ভ্যাকসিন তৈরি করা যায়। কেন? কারণ এদের মধ্যে মিউটেশনটা কম হয়। অন্যদিকে যদিও ফ্লু এর জন্য ভ্যাকসিন আমরা তৈরি করেছি, কিন্তু ফ্লু ভাইরাসের অত্যন্ত বেশি মিউটেশন হয়, কারণ এগুলো আরএনএ ভাইরাস। আমরা দেখেছি কোভিড এর ক্ষেত্রে আমরা খুব সাকসেসফুল ভ্যাকসিন সেভাবে বানাতে পারিনি। আরো অন্যান্য যে সমস্ত আরএনএ ভাইরাস আছে, যেমন ডেঙ্গু ভাইরাস, তার বিরুদ্ধে ভ্যাকসিন খুব একটা বানানো যাচ্ছে না। তার কারণ এগুলোর খুব তাড়াতাড়ি মিউটেশন হয়, এরা নিজেদেরকে খুব তাড়াতাড়ি প্রয়োজনের সাথে সাথে বদলাতে পারে। তো তেমনি একটা আরএনএ ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যার জন্য প্রতি বছর এটা ভ্যাকসিন পাল্টাতে হয় এবং প্রতি বছর সেই পাল্টানো ভ্যাকসিন নিতে হয়। কাদের নিতে হয়? আগে বলা হতো বয়স্ক মানুষদের, মানে 50 থেকে তার ঊর্ধ্বে যারা আছেন, প্রত্যেকের বছরে একবার করে। আর বিদেশে, বিশেষ করে ধরুন ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকান কান্ট্রিতে, যেখানে ঠান্ডার প্রকোপ বেশি, সেখানে কিন্তু কোনো বয়সের কোনো বাধা নেই, সমস্ত বয়সেই কিন্তু ভ্যাকসিন দেয়া হয়। এবং আমাদের দেশেও ইদানিং সেই নতুন যে আইন বা যে ইমিউনাইজেশন সিস্টেম, সেখানে এটা খুব দ্রুত অ্যাড হতে চলেছে যে যে কোনো বয়সের মানুষকে বছরে একটা করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ভ্যাকসিন নিতে হবে। না নিলে কি হবে? না নিলে যদি কোনো কারণে ইনফ্লুয়েঞ্জা আমার শরীরে আসে, সেখানে আমার যে সিমটম গুলো হতে পারে সেটা হচ্ছে জ্বর, সর্দি, কাশি, আমরা যে আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন বলি, মানে গলা ব্যথা, সোঁত, তারপর সেখান থেকে বুকে মানে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, সেখান থেকে কাফ থেকে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে, শ্বাসকষ্ট, এমনকি বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক সময় সেটা প্রাণঘাতী পর্যন্ত যেতে পারে। এবার বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো কি কি? যদি খুব ছোট বাচ্চা হয়,
একদম ছোট আমরা নিওনেটাল বলি, তাদের ক্ষেত্রে একটা বড় ঝুঁকি থাকে ইনফ্লুয়েঞ্জার। তেমনি ধরুন যে সমস্ত বাচ্চার কিছু ক্রনিক অসুখ আছে, ধরা যাক কারো একটা হার্টে ছিদ্র আছে, হৃৎপিণ্ডে একটা ছিদ্র আছে, হার্টের অসুখ আছে, বা সিস্টিক ফাইব্রোসিস বলে লাঙের অসুখ আছে, বা কোনো লিউকেমিয়া আছে, ব্লাড ক্যান্সার আছে, সেই সমস্ত বাচ্চার ক্ষেত্রে কিন্তু সামান্য ইনফ্লুয়েঞ্জাও কিন্তু প্রাণঘাতী হতে পারে। ঠিক একইভাবে অ্যাডাল্টের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। যাদের ডায়াবেটিস আছে দীর্ঘমেয়াদী, যাদের কোনো ক্যান্সার অসুখ ধরা পড়েছে, কেমোথেরাপি চলছে, বা যাদের এইচআইভি ইনফেকশন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাণঘাতী হতে পারে। আবার আরেকটা দিক হচ্ছে বয়স্করা। বয়স্কদের ক্ষেত্রেও তাদের যেহেতু ইমিউনিটি কমে যাচ্ছে, তদুপরি তাদের শরীরে অনেক রকমের সমস্যা থাকে, কারো হার্টের সমস্যা থাকে, কারো কিডনির সমস্যা থাকে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, থাইরয়েড, অনেক রকমের অসুখ থাকে, নার্ভের অসুখ থাকে, পার্কিনসনিজম থাকে, ভুলে যাওয়ার ব্যামো থাকে, অনেক সময় ওষুধ খেতে সময় মতো পারেন না, ভুলে যান, এই সমস্ত মানুষগুলো কিন্তু, বা ক্যান্সার, বিশেষ ধরনের গ্রুপে পড়েন যাদের ক্ষেত্রে কিন্তু ইনফ্লুয়েঞ্জাও প্রাণঘাতী হতে পারে। এবার ইনফ্লুয়েঞ্জা আমার শরীরে ঢুকবে কিভাবে, কেন আমি এফেক্টেড হব? আমরা দেখলাম যে এফেক্ট হলে কি হয়, এবার আমরা কেন এফেক্টেড হব, কিভাবে হব? সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এমন একটা ভাইরাস যে কিন্তু ড্রপলেটে স্প্রেড করে। ড্রপলেটটা কি? আমি হাঁচলাম, আমি কাশলাম, বা আমি একটু জোরে কথা বললাম, আমার মুখের মধ্যে থেকে যে ছোট 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 জলকণা, সেটা লালা হতে পারে, সেটা শ্বাসের অংশ হতে পারে, সেটার মধ্যে আমি যদি ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হই, সেখান থেকে কিন্তু সেটা আমার আশেপাশের এয়ারে ছড়িয়ে পড়ে। যেরকম কোভিডে আমরা ওই 3 ফুটের একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে বলতাম, কারণ ওই অবধি ড্রপলেটটা যায় না। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে কিন্তু ড্রপলেটটা হাওয়ায় দীর্ঘক্ষণ থাকতে পারে। সেই কারণে ইনফ্লুয়েঞ্জা খুব তাড়াতাড়ি এই সমস্ত জিনিস থেকে সরাতে পারে। এবার বার্ড ফ্লু কিভাবে মুরগি বা অন্য পাখি থেকে যারা হ্যান্ডলার তাদেরকে ছড়ায়, কারণ বার্ড ফ্লুর মধ্যে সাধারণত দেখা যায় বার্ড ফ্লুর যে লালা বা ধরুন মল মূত্র, সেইগুলো থেকে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আসে। এবার যারা তাকে হ্যান্ডলিং করছে অ্যাক্টিভলি, তাদের হাতে, সেই হাত থেকে তাদের নাকে, তাদের মুখে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা চলে যেতে পারে। একইভাবে ধরা যাক কেউ একটা কাটা মুরগি, ড্রেস করা মুরগি সে বাড়িতে নিয়ে এলো, নিয়ে এসে তার শরীরে বিভিন্নভাবে সেটাকে পরিষ্কার করছে, তখন কিন্তু তার হাতেও সেই মুরগির সিক্রেশন লাগতে পারে। মুরগির লালা কিন্তু মুরগির পালকে লেগে থাকে, কারণ তারা বারবার ওই ঠোঁট দিয়ে, একটা পদ্ধতি আছে ওদের যে ডানাটাকে পরিষ্কার রাখা, ডানাটাকে ঝকঝকে রাখা, যার জন্য ঠোঁট দিয়ে কন্টিনিউয়াস কিন্তু যে কোনো পাখি তার পালককে খোঁচায়। সুতরাং পালকের মধ্যে কিন্তু লালা রস মুরগির বা যে কোনো পাখির থেকে যেতে পারে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যারা হ্যান্ডেল করছে তাদের জন্য ব্যাপারটা বেশি রিস্কি হয়। এবার আপনি বলতেই পারেন কেন যারা খাচ্ছে তারা কেন রিস্কি হবে না? কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মুরগিকে যে টেম্পারেচারে রান্না করি, মানে ফোটাই বা সিদ্ধ করি, তাতে কিন্তু বার্ড ফ্লু জীবাণু মরে যাওয়ার কথা, মানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মরে যাওয়ার কথা। সেই কারণে রান্না করা বা কুকড মিটের মধ্যে কিন্তু এটা ছড়ানোর সম্ভাবনা কম। অথচ যারা হ্যান্ডেল করছে তারা যেহেতু নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচারে বা বাইরের আউটার অ্যাটমসফিয়ারের টেম্পারেচারে সেটাকে হ্যান্ডেল করছে, তার রিস্কটা অনেক বেড়ে যায়। আর ইনফ্লুয়েঞ্জা যেমন বার্ড ফ্লু হয়, তেমনি হিউম্যান ফ্লু হয়, তেমনি সোয়াইন ফ্লু হয়। এদের কিন্তু চরিত্রগত ব্যাপারটা মোটামুটি এক। শুধু দেখা যায় যে দুটো স্ট্রেন আছে, একটা এইচ স্ট্রেন, একটা এন স্ট্রেন, তাদের মধ্যে ভ্যারিয়েশন হতে থাকে। আজকে যেটা বার্ড ফ্লু, এটা পরে হিউম্যান ফ্লু হিসেবে আসতে পারে। আজ যেটা হিউম্যান ফ্লু, সেটা পরে বার্ড ফ্লু হয়ে আসতে পারে। ইনফ্লুয়েঞ্জা এমন একটা ভাইরাস যেটা সারা পৃথিবী ব্যাপী তার ব্যাপ্তি হয়, এবং সারা পৃথিবীতে এটা কিন্তু বিভিন্ন রকমের অসুখ করতে পারে। আর এই অসুখ হলে একজনের থেকে আরেকজনের হওয়ার সম্ভাবনা থাকে। অনেক বার্ড ফ্লুর ক্ষেত্রে দেখা যায়, যেটা এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন কিন্তু খুব একটা হচ্ছে না। মানে মুরগির থেকে মানুষের হলো, কিন্তু এই মানুষটার হাঁচি কাশি থেকে আরেকটা মানুষের হচ্ছে না। কিন্তু অনেক সময় বার্ড ফ্লু এরকমও হয় যে এই মানুষটা থেকে কিন্তু সেই মানুষটা আবার আরেকজনকে স্প্রেড করতে পারে। সেটা কিন্তু বেশি বিপজ্জনক, এবং সেটা কতটা ধরুন কোভিডের মতো খুব তাড়াতাড়ি একজনের থেকে একজনের ছড়িয়ে পড়তে পারে। একজন পরিবারে একজন এফেক্টেড হলে সারা পরিবারের সবাই এফেক্টেড হতে পারে, এবং সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন বয়স্ক মানুষরা। এবার আসলো প্রিকশন। আমরা কিভাবে প্রিকশন নেব? খুব সাধারণ প্রিকশন কোভিড আমাদের শিখিয়ে দিয়ে গেছে, আমরা কিভাবে শ্বাসজনিত অসুখগুলো থেকে নিজেদেরকে মুক্তি রাখবো। সেটা হচ্ছে যখন আমি বার্ড হ্যান্ডেল করছি, আমার অবশ্যই হাতে একটা বড় গ্লাভস থাকবে, দুটো হাতে, এবং নাকে মাস্ক থাকবে।
আমি সব সময় যখন বার্ড হ্যান্ডেল করব আমার নাক আর হাত যেন প্রোটেক্টেড থাকে, আর আমি যতবার হাত থেকে গ্লাভস খুলবো আমি যেন ভালো করে হাত সাবান জলে ধুতে পারি একটা নির্দিষ্ট সময় ভাবে এবং নির্দিষ্ট পদ্ধতিতে। আর কখনো না ধোয়া হাত আমি নাক মুখের এলাকায় টাচ করা চলবে না। এটা হলো হ্যান্ডলারদের ক্ষেত্রে। আর কেউ যদি ইনফেক্টেড হয়ে যায় তো তার উচিত একটা নিরাপদ দূরত্ব মেনটেন করা, নিজেকে আইসোলেট করে নেওয়া, বয়স্কদের থেকে নিজেকে দূরে রাখা, এবং যখন বয়স্কদের কাছে সে যাবে সে যেন নিজে একটা মাস্ক পরে, সে যেন কোনোভাবে তার কন্টামিনেটেড হ্যান্ড তাদের খাবার দাবার বা অন্যান্য জায়গায় না দেয়। এই সামান্য কটা প্রিকশন নিলেই আমরা এটাকে আটকাতে পারি। হয়ে গেছে কি করব? বয়স্ক মানুষ, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এমন একটা ভাইরাস, সৌভাগ্যবশত আমাদের অ্যান্টি ফ্লু ট্যাবলেট আছে যেটাকে নাম হচ্ছে ওসেলটামিভির। ওসেলটামিভির 75 mg পাওয়ারের পাওয়া যায়, যদিও সেটা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না। এই পার্টিকুলার ট্যাবলেটটি যদি দিনে 2টো করে বয়স্কদের ক্ষেত্রে আর দিনে 1টা করে বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানো যায় তাহলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ফ্লু এর নিরসন হয়। এবং ফ্লু এর পর যেটা আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। ফ্লু যখনই শরীরে ঢোকে তার ইমিউনিটি সে কমিয়ে দেয়, শরীরে মানুষটার ইমিউনিটি কমিয়ে দেওয়ার ফলে ভেতরের থেকে আবার শ্বাস থেকে ব্যাকটেরিয়া এসে সেটার উপর এফেক্ট করতে পারে, মানে নিউমোনিয়া হতে পারে বা অন্য কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। তো সেটার জন্য অ্যান্টিবায়োটিক। মোদ্দা কথা হলো যখনই আপনার একটু জ্বর সর্দি কাশি হবে, বিশেষ করে যদি আপনি বয়স্ক মানুষ হন বা আপনার কোনো বড় ক্রনিক অসুখ থাকে যেটার জন্য আপনাকে ডাক্তারবাবু বলেছেন যে সামান্য কিছু অসুবিধে হলেই তার সঙ্গে কন্ট্যাক্ট করতে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছের ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং তার পরামর্শ অনুযায়ী তিনি যা বলবেন সেটা মানবেন। এইটুকু করলে আমার মনে হয় আপনারা এই যে এখন ঘটে চলা বার্ড ফ্লু, এই ব্লাড ফ্লু এবং তার কমপ্লিকেশন থেকে নিজেদেরও মুক্ত রাখতে পারবেন। মুরগি খেতে কোনো অসুবিধা নেই, মুরগি খান, মুরগির মাংস খান, মুরগি অত্যন্ত প্রোটিনেশিয়াস একটা খাবার এবং একদম আয়ত্তের মধ্যে, মানুষের সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে একটা খুব ভালো প্রোটিন জাতীয় খাবার। সুতরাং সেটাকে খেতে কোনো অসুবিধা নেই, শুধু সেটাকে প্রপার প্রিকশন নিয়ে খেলেই চলবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন প্রেসক্রিপশন প্লাস। নমস্কার।